যুদ্ধের পঞ্চম দিনে এ কথা বলার যথেষ্ট যুক্তি আছে। বিপর্যয়ের মুখে পড়েছে আমেরিকা। ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধে একেবারে সরাসরি বিপর্যয়ের মুখে পড়েছে আমেরিকা। এ কথা বলছি এই কারণে যে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং আরেকটি অজ্ঞাত স্থানে আমেরিকার দুটো থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। দুটো ইউনিটের দাম $2 ট্রিলিয়ন। একই সাথে এই পর্যন্ত আমেরিকার 4টি F-15 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। আমেরিকার স্বীকারোক্তি মতে অন্তত 6 জন সেনা নিহত হয়েছে। সেনা সংখ্যা আরো বেশি, সে কথা আমি পরে বলছি। ইসরায়েল এবং আমেরিকার 35টি দামি ড্রোন ধ্বংস করেছে ইরান। এর ভিতরে অন্তত 7টি ড্রোন অক্ষত অবস্থায় হ্যাক করে ধরে নিয়েছে। এছাড়া পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টি র্যাডার আছে আমেরিকার হাতে, তার একটি র্যাডার কাতারে, সেই কাতারের র্যাডারটি ধ্বংস করেছে ইরান। বাহরাইনে আরো একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত দামি একটা র্যাডার ধ্বংস করেছে ইরান। এরই মধ্যে গতকালকের খবর, পারস্য উপসাগরের কাছাকাছি ভারত মহাসাগরে অবস্থানরত আমেরিকার একটি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সফল হামলা। হামলার তীব্রতায় আব্রাহাম লিঙ্কন আরব সাগর বা ওমান উপসাগর ছেড়ে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে চলে গেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখনকার আলোচনা শোনার জন্য। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আগেই বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। আমি যে বলছি যে আমেরিকায় এরই মধ্যে বিপর্যয়ের মুখে পড়েছে, এটি আমার কোনো পক্ষপাতিত্বপূর্ণ কোনো কথা না। এটা আমি বলছি বাস্তব চিত্র দেখে। দেখুন, সংযুক্ত আরব আমিরাতে একটি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ইরান। গতকালকে আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ধ্বংস করেছে। দুটো ইউনিটের মধ্যে ধ্বংস হলো। এর দাম নাকি $2 ট্রিলিয়ন। আমি শিওর না, বাট কোথাও কোনো একটা গণমাধ্যমে হতে পারে, প্রেস টিভিতে অথবা আল জাজিরায়, এর কোন এক জায়গায় আছে, সম্ভবত RT-তে বা প্রেস টিভিতে। দুটো ক্ষেপণাস্ত্র ইউনিটের দাম $2 ট্রিলিয়ন। 1000 বিলিয়ন ডলারে $1 ট্রিলিয়ন হয়, $2 ট্রিলিয়ন দাম। আচ্ছা, এরপরে আমার তথ্যটা ভুল হতে পারে, আমি শিওর না, বাট এইরকম দেখেছি। এরপরে আমেরিকার যে কাতারে যে র্যাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং র্যাডার সিস্টেম, সেই র্যাডার সিস্টেম পৃথিবীতে মাত্র 6টি আছে আমেরিকার। তার ভিতরে কাতার একটা। কাতারের কথাটা বোঝার চেষ্টা করুন। কাতারের যে আলুদেদ ঘাঁটিতে এই র্যাডার সিস্টেম সেট করা ছিল। আলুদেদ ঘাঁটি হচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ড, যেটা সেন্টকম, তার হেডকোয়ার্টার হচ্ছে এই আলুদেদ ঘাঁটিতে। এবং আলুদেদ ঘাঁটি হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিমান ঘাঁটি। তো এই বিমান ঘাঁটিতে এই র্যাডার সিস্টেম ছিল, এটা ইরান ধ্বংস করে দিয়েছে। কাতারের যে, এখানে বলে রাখি, কাতারের যে র্যাডার সিস্টেম সেটি হচ্ছে AN/FPS 132 এই মডেলের র্যাডার। আর বাহরাইনে যে র্যাডার সিস্টেমটা ধ্বংস করা হয়েছে সেটা হচ্ছে AN/TPS 59 এই মডেলের র্যাডার। বাহরাইনে যে র্যাডারটি ধ্বংস করা হয়েছে তার দাম হলো $30 কোটি। $30 কোটি। আর কাতারে যে র্যাডার ধ্বংস করা হয়েছে তার দাম $100 কোটি, জাস্ট $1 বিলিয়ন। ভাবুন। আচ্ছা, এপাশে কুয়েতে তো 3টি বিমান ধ্বংস হয়েছে F-15, আবার নতুন করে আরেকটি বিমান ভূপাতিত করেছে ইরান, সেটাও F-15। আমেরিকার যে এক্সক্লুসিভ বিশেষ 4টি বিমান ছিল, 4 ধরনের বিমান, তার ভিতরে একটা হচ্ছে F-15, F-18 হর্নেট, F-22 র্যাপটর এবং F-35। এই 4টা বিমান হচ্ছে একদম আমেরিকার এক্সক্লুসিভ, গর্বের ধন, অহংকারের ব্যাপার। অহংকার করে আমেরিকা এই সমস্ত বিমান নিয়ে। সেই বিমানের এরই মধ্যে 4টা ধ্বংস হয়ে গেল, F-15 বিমান। কুয়েতে যে 6 জন মার্কিন সেনা নিহত হয়েছে সেই ব্যাপারে মার্কিন যুদ্ধমন্ত্রী বলেছেন, পিট হেগসেথ বলেছেন যে সেখানে আমাদের নিরাপত্তা ছিল, তারপরেও
ইরানি অস্ত্রটা ছিল খুবই ডেঞ্জারাস অস্ত্র, তার মানে ক্ষেপণাস্ত্র খুবই ডেঞ্জারাস, সেটা ঠেকানো যায়নি। আপনি ভাবেন যে কুয়েত এই যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতের যে তাদের সামরিক ঘাঁটি, সেই সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে সেনা নিহত হচ্ছে এবং তাদেরকে রক্ষা করতে পারছে না, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নেই। আমেরিকার পরিস্থিতি দেখেন, আমরা তো আমেরিকাকে বিশাল একটা কিছু মনে করি, নিশ্চয়ই সে বড় সামরিক শক্তি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যে অনেক আগে বলে আসছিলাম আগে থেকে যে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো ব্যবস্থা আমেরিকা এবং ইসরায়েলের হাতে নেই, এটা তার প্রমাণ। এবং মজার ব্যাপার হচ্ছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সংযুক্ত আরব আমিরাতে এবং আরেকটি দেশে ইরান বলছে যে আমরা এই কথা বলবো না যে কোথায় ধ্বংস করেছি থার্ড সিস্টেম, কিন্তু করেছি, এটা আমাদের প্রয়োজনে আমরা এটা প্রকাশ করব না, হয়তোবা যাতে মানে প্রোটেকশন মূলক ব্যবস্থা না নিতে পারে সেই জন্য চুপচাপ থাকতে চাইছে। এই যে থার্ড সিস্টেম ধ্বংস হয়ে যাচ্ছে, রেডার সিস্টেম ধ্বংস হয়ে যাচ্ছে, তার মানে কি মধ্যপ্রাচ্যে আমেরিকার যে চোখ সেট করা ছিল, চোখ ফিট করা ছিল, যা দিয়ে দেখতো সমস্ত সবকিছু, যা দিয়ে শুনতো, যা দিয়ে বুঝতো, চোখ নার পাল সব শেষ হয়ে যাচ্ছে আমেরিকা। ভয়ঙ্কর একটা ব্যাপার। এই কারণেই বলছি যে আমেরিকা বিপর্যয়ের মুখে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে। এরপরে যে ডেস্ট্রয়ার ওমান উপসাগর অথবা ভারত মহাসাগর বা আরব সাগর, এর যে কোনো একটা জায়গায় এই ডেস্ট্রয়ার ছিল, মার্কিন ডেস্ট্রয়ার। সেই ডেস্ট্রয়ারে ইরান কদর 380 এই মডেলের একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটা তালা এই ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কদর ক্ষেপণাস্ত্রের পাল্লা হলো 2000 কিলোমিটার, আর এই ক্রুজ ক্ষেপণাস্ত্র তালাইয়ের পাল্লা ছিল 1000 কিলোমিটার। আর যে ডেস্ট্রয়ারটা ছিল সেটা ছিল ইরানের মিসাইল রেঞ্জ থেকে বা যেখান থেকে লঞ্চ করা হয়েছে মিসাইল, তার থেকে 600 কিলোমিটার দূরে, 600 কিলোমিটার দূরে গিয়ে একদম সুনির্দিষ্টভাবে ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে, আঘাত করেছে। এই ডেস্ট্রয়ারটা একটা তেল ট্যাঙ্কার থেকে তেল নিচ্ছিল, জ্বালানি নিচ্ছিল, এই অবস্থায় হামলা চলে। এই হামলার সময় ডেস্ট্রয়ারে আগুন ধরে যায় এবং তেল ট্যাঙ্কারেও আগুন ধরে যায়। কুয়েতে যে 6 সেনা মারা গেছে, এই ব্যাপারে আমেরিকার একজন সাবেক সামরিক কর্মকর্তা স্ট্যানিস্লাভ ক্রাপিভনিক, তিনি বলছেন যে আমেরিকা যে কয়জনের কথা বলছে যে মাত্র এই কয়জন সেনা নিহত হয়েছে, আমি ড্যাম শিওর, আমি ওভার শিওর যে এই কয়জন সংখ্যা অনেক বেশি, কিন্তু আমেরিকা বলছে না। ইরান এই জায়গায় কি বলছে? ইরান বলেছে যে এই পর্যন্ত, গতকাল বিবৃতি দিয়েছে ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। এই আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন যে এ পর্যন্ত আমেরিকার 650 সেনা হতাহত হয়েছে, নিহত এবং আহত মিলে মোট 650 সেনা ক্ষতিগ্রস্ত তালিকায় আছে। এবং তিনি বলেছেন এটা আমাদের বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে এবং ফিল্ড রিপোর্ট থেকে আমরা এই তথ্য নিশ্চিত হয়েছি। আর এই যে আমেরিকা কোথায় কিরকম কি ক্ষতি হলো, সেই ক্ষতির তালিকা তুলে ধরেছে রাশিয়া টুডে। রাশিয়া টুডেতে আছে, আপনারা ইচ্ছে করে পড়ে নিতে পারেন। আপনি খেয়াল করুন, ইরাক, কুয়েত, সৌদি আরব, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই সমস্ত দেশে আমেরিকার যত সামরিক ঘাঁটি, যত স্বার্থ, যত দূতাবাস, যত কনসুলেট, তার প্রত্যেকটা এখন হামলা শিকার হচ্ছে এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে এই সমস্ত দেশ থেকে সমস্ত মার্কিন সমস্ত নাগরিক নিয়ে যাচ্ছে। কারা? দূতাবাসে চাকরি করে যারা, ধরেন অনেক তেল বিশেষজ্ঞ আছে, গ্যাস বিশেষজ্ঞ আছে, খনিজ সম্পদ বিশেষজ্ঞ আছে, বড় বড় ইনভেস্টর আছে, টেলিকমিউনিকেশনের লোকজন আছে, তারপর আপনার বেসামরিক বিভিন্ন পর্যায়ের বিনিয়োগ ব্যবসায়ী তারা আছে, যারা কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব, ইরাক, এই সমস্ত জায়গায় থেকে ব্যবসা করে, তাদের পরিবার পরিজন, এরা সবাই চলে যেতে বাধ্য। তার মানে আমেরিকার অর্থনীতি তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই সমস্ত লোক যদি এখানে কাজ করতে না পারে, তাদের ব্যবসা যদি ঠিকমতো দেখাশোনা না করতে পারে, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে না? ক্ষতিগ্রস্ত হবে। বিপর্যয়ের মুখে আমেরিকা। এপাশে ইরান কি করছে? ইরান একাধারে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের থার্ড সিস্টেম যে ধ্বংস করা শুরু করেছে ইরান, এই থার্ড সিস্টেম ধ্বংস করার কারণে আমেরিকার চোখ তো বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পারবে না। তখন
ইরান ইচ্ছা মতো সুবিধা মতো যেখানে খুশি সেখানে সে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালাবে, ঠেকাতে পারবে না। আলটিমেটলি তখন হয় ইরানের বিরুদ্ধে আমেরিকার একদম চূড়ান্ত হামলা চালাতে হবে, আর না হয় এখান থেকে পালাতে হবে। কিন্তু চূড়ান্ত হামলা চালাতে পারবে না সম্ভবত ডোনাল্ড ট্রাম্প। এই কারণে বলছি, সে ঘরের ভেতরে অর্থাৎ নিজের দেশের ভিতরে প্রচন্ড বিরোধিতার মুখে। এই গতকালকেই অর্থাৎ মঙ্গলবার আমাদের বাংলাদেশে যখন রাত তখন ওখানে দিন, কংগ্রেসে তার এই যুদ্ধ ঠেকানোর জন্য কংগ্রেসের বিনা অনুমতিতে যুদ্ধ করতে পারবেন না, এখনই বন্ধ করতে হবে, এরকম একটা প্রস্তাব তোলা হয়েছে। যদিও সেই প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা কম, কারণ কংগ্রেসের সিনেট এবং প্রতিনিধি পরিষদ দুই জায়গায় রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এই প্রস্তাব পাশ করতে গেলে দুই দলেরই সমর্থন লাগবে। ডেমোক্র্যাট দল পুরোটাই সমর্থন দেবে, কিন্তু রিপাবলিকানদের কয়েকজন সমর্থন দিলে হবে না, অনেক বড় সমর্থন লাগবে। কারণ এই প্রস্তাব পাশ হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ভেটো দিতে পারেন, ভেটো দিলে এই প্রস্তাব বাতিল হয়ে যাবে। কিন্তু যদি 2/3 ভোটারের ভোটে পাশ হয় তাহলে প্রেসিডেন্ট আর ভেটো দিয়ে এটা বাতিল করতে পারবে না। কিন্তু মানে রিপাবলিকান দলের একটা বিরাট অংশ, অর্থাৎ এমন হবে না যে 2/3 ভোট এই প্রস্তাবের পক্ষে পড়বে, সেক্ষেত্রে এই প্রস্তাব পাশের সম্ভাবনা কম। বাট জনগণ, সাধারণ মানুষ এবং আইন প্রণেতা, কংগ্রেস সব জায়গায় ডোনাল্ড ট্রাম্প বিরোধিতার মুখে। এবং তিনি যে বক্তব্য দিয়েছিলেন যে ইসরায়েলের উপর হামলা করতে পারে ইরান, এই আশঙ্কা থেকে আমরা হামলা করেছি ইরানের উপরে, এই কথা ভীষণভাবে বিতর্ক সৃষ্টি করেছে আমেরিকার ভিতরে, যে ইসরায়েলের উপর হামলা চালাতে পারে ইরান, সেই তথ্যের ভিত্তিতে তুমি যুদ্ধে জড়িয়ে গেলে একটা জাতিকে, আমাদের সেনাদেরকে তুমি যুদ্ধের ভিতরে, যুদ্ধের মুখে ফেলে দিলে মারা যাচ্ছে, এটা তো হতে পারে না। এটা কিভাবে হয়? তাই তুমি কি তুমি কি ইসরায়েলের প্রেসিডেন্ট না আমেরিকার প্রেসিডেন্ট? তোমার দেখার দরকার কি এটার স্বার্থ দেখার কথা না ইসরায়েলের স্বার্থ দেখার কথা? অনেক বিষয় আছে, এইরকম অনেক রকম প্রশ্নের মুখে পড়ছে ডোনাল্ড ট্রাম্প, তিনি স্বস্তিতে নেই। সেক্ষেত্রে এর ভিতরে তার অস্বস্তি আরো বাড়িয়ে দিয়েছে স্পেন বলছে যে আমি এই যুদ্ধে নেই, আমার কোনো রকমের সহযোগিতা থাকবে না, তারা এই যুদ্ধে অংশ নেবে না, তার কোনো ঘাঁটি মাটি কোনো কিছু ব্যবহার করতে দেবে না। আপনারা জানেন যে স্পেন কিন্তু ভূমধ্যসাগরের বেশ কাছে এবং মধ্যপ্রাচ্য বা আফ্রিকার কাছাকাছি একটা দেশ, ইউরোপের দেশ। এখান থেকে আমেরিকা তার জাহাজ বা বিমান পাঠাবে, তারপরে স্পেন থেকে উড়ে এসে আবার এইদিকে আসবে, কিন্তু আমেরিকাকে কোনো ঘাঁটি কোনো কিছু ব্যবহার করতে দিতে রাজি হয়নি স্পেন। ডোনাল্ড ট্রাম্প স্পেনের সাথে সমস্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে, সবকিছু বাতিল করেছে। এবং স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন যে আমি জানি আমার এই সিদ্ধান্তের পর আমাদের উপরে নিষেধাজ্ঞা দিতে পারে, বাট আমেরিকা যদি নিষেধাজ্ঞা দেয় আমি তার জন্য প্রস্তুত, কিন্তু তাকে এই যুদ্ধে কোনো সহযোগিতা করব না। আবার কানাডাও যুদ্ধে অংশ নিচ্ছে না, অস্ট্রেলিয়া নিচ্ছে না, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স তারা বলেছে যে তারা হয়তো অংশ নিতে পারে, কিন্তু দেখা যাক কি হয়, এখনো নিশ্চিত না। এপাশে ইসরায়েলের বিরুদ্ধে 17তম ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ঝাঁক ছুড়েছে, অর্থাৎ 17th ওয়েভ, তাতে 40টি ক্ষেপণাস্ত্র ছিল। মানে মোটামুটি ভাবে আমেরিকার যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে বলতো ইসরায়েলে, তাতে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রচুর। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমি আপনাদেরকে যদি একটু বলি শোনেন। ইসরায়েলের আর্মি জেনারেল স্টাফ কোয়ার্টার হামলার মুখে পড়েছে এবং ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে ইসরায়েলের একটি সামরিক কেন্দ্র ধ্বংস হয়েছে ওয়েস্টার্ন গ্যালিলিতে। তারপরে উত্তর ইসরায়েলে, উত্তর তেল আবিবে একটি স্ট্র্যাটেজিক স্থাপনা ধ্বংস হয়েছে, সামরিক স্থাপনা। এরকম ভাবে বহু দপ্তর, উপদপ্তর, এমনকি ইসরায়েলের যুদ্ধমন্ত্রীর কার্যালয়, সেখানেও হামলা চালানো হয়েছে। আর এর আগেই তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন এবং দপ্তর, সদর দপ্তর, আবার বিমান বাহিনীর প্রধানের সদর দপ্তরে হামলা চালানো হয়েছিল, ইরান হামলা চালিয়েছে। তার মানে আমি যা দেখেছি বা যা জানলাম, ইসরায়েল তো ছোট্ট একটা ভূখণ্ড, ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। হ্যাঁ, ইসরায়েল এবং আমেরিকাও ইরানের উপরে চরমতম হামলা চালানোর চেষ্টা করছে, ইরানেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে এখানে সামরিক বেসামরিক সব ধরনের স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে ইরান বলেছে যে তারা যে সমস্ত জায়গায় হামলা চালাতে, আমরা সেই সমস্ত জায়গা থেকে ক্ষেপণাস্ত্র এগুলো অনেক আগেই সরিয়ে দিয়েছি। তার মানে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার, রকেট ভান্ডারে খুব একটা প্রভাব পড়ছে না, আমরা তা দেখতেও পাচ্ছি। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে আমেরিকা আসলে অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে।
সাকুল্যে যা সর্বশেষ যা পরিস্থিতি, তাতে এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে ইউটিউব চ্যানেলগুলোতে বা এক্সে এই কথা এখন ভেসে বেড়াচ্ছে যে এই যুদ্ধে আমেরিকা পরাজিত হতে চলেছে এবং ইসরায়েল বিপর্যয়ের মুখে তো পড়বেই। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটু প্রশ্ন জানতে চাই যে এই যে যুদ্ধ চলছে তাতে আপনারা কি মনে করছেন? আমেরিকা কি প্রকৃতপক্ষেই বিপর্যয়ের মুখে পড়লো আমি যেমনটি বলছি? আপনারা কি তেমনটি মনে করছেন? আর এটাও কি আপনারা মনে করেন যে আমেরিকার পক্ষে এসে যুদ্ধ করতে অংশ নেবে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে লিখে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।